হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের আমি ওয়ার্ক এনার্জি অ্যান্ড পাওয়ার এই অধ্যায়ের 6 নম্বর ক্লাস করব, ষষ্ঠ ক্লাস। তো প্রথমে এটা দেখাবো, সেটা বোর্ডে আমি হেডিং দিয়েছি, সো দ্যাট দেখাও যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পর সমান ভরের বস্তু পরস্পর বেগ বিনিময় করে। ওকে, আমি বোর্ডে ছবি এঁকেছি। M1 ভরের বস্তুর বেগ u1, M2 ভরের বস্তুর বেগ u2 সংঘাতের আগে, মানে বিফোর কলিশন, হোয়ার u1 গ্রেটার দেন u2, এটা ডিউরিং কলিশন। আর সংঘাতের পরে বেগ v1 আর M2 বেগ কত v2, এটা আফটার কলিশন। ওকে, তো আমরা কি বলেছি, এটা কি সংঘর্ষ? পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ মানে কি? ভরবেগের সংরক্ষণ হবে। আর সকল সংঘর্ষে আমি বলেছি প্রথম ক্লাসে যে প্রকৃতিতে যা সংঘর্ষ আছে, যে কোনো সংঘর্ষের ক্ষেত্রে রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকে। আর পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে কেবলমাত্র রৈখিক ভরবেগ এবং কাইনেটিক এনার্জি সংরক্ষণ হয়। আর আদার্স কলিশনে রৈখিক ভরবেগ সংরক্ষিত থাকলেও কাইনেটিক এনার্জি সংরক্ষিত হয় না, বাট টোটাল এনার্জি স্টিল কনজার্ভড, মোট শক্তি সংরক্ষিত থাকে। ওকে, তো আমি জাস্ট সংঘর্ষ এর ক্ষেত্রে বলছি যে ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে, রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র থেকে আমরা বলতে পারি যে সংঘর্ষের আগে M1 U1 প্লাস M2 U2 ভরবেগ, আর সংঘর্ষের পরে M1 V1 প্লাস M2 V2। কেমন? দিস ইজ ইকুয়েশন নাম্বার 1। আর যেহেতু পূর্ণ স্থিতিস্থাপক, তো পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ইর ভ্যালু কত হয়? আমি আগের ক্লাসে প্রমাণ করেছি ইর ভ্যালু 1 হয়, সংঘর্ষ গুণাঙ্ক 1। দ্যাট মিন্স V2 মাইনাস V1 বাই U1 মাইনাস U2 ইকুয়াল টু 1। দ্যাট মিন্স V2 মাইনাস V1 ইকুয়াল টু U1 মাইনাস U2। এখান থেকে আমরা V2-র মানটা বসাবো। V2 ইকুয়াল টু কত? V1 প্লাস U1 মাইনাস U2, ইকুয়েশন নাম্বার 2। সিমিলারলি V1 যদি বের করি, V1 কত হবে? না V2 মাইনাস U1 প্লাস U2, ইকুয়েশন নাম্বার 3। কেমন? এখন আমরা V2-র মান 1 নম্বরে বসাবো, দিলে V1 পাবো। আর যদি V1-এর মান বসাই 1 নম্বরে, তাহলে V2 পাবো। তো আমরা যে কোনো একটা ক্যালকুলেট করি। ধরো V2-এর মান 1 নম্বর বসাচ্ছি, তাহলে V2-এর মান 1 নম্বর সমীকরণে বসাইয়া পাই। কেমন? তাহলে আমরা এই RHS-টা আগে লিখছি। তাহলে M1 V1 প্লাস M2 V2 মিন্স M1 V1, হ্যাঁ V2 মিন্স এই ভ্যালুটা, এই ভ্যালু V2 ইকুয়াল টু কত? এই যে V1 প্লাস U1 মাইনাস U2 ইকুয়াল টু M1 U1 প্লাস M2 U2। কেমন? অর আমার টার্গেটটা কী বেরোবে? V1 বেরোবে। তাহলে M1 V1 প্লাস M2 V1 প্লাস M2 U1 মাইনাস M2 U2, তাহলে M1 U1 প্লাস M2 U2। কেমন? অর তাহলে V1 যদি আমরা কমন নিই, কত পাবো? M1 প্লাস M2। দেন এদিকে আমরা নিয়ে চলে আসি এটাকে, তাহলে এটা U1 যদি কমন নিয়ে নিই, পাবো কত? M1 মাইনাস M2। আর এদিকে গেলে 2M2 U2 দিলে আমরা দেখো V1 পেয়ে যাচ্ছি। তাহলে V1-এর ভ্যালুটা আমি লিখছি এখানে, আমরা এটা মুছে দিচ্ছি। তাহলে এখন নাও V1 ইকুয়াল টু, তাহলে V1 ইকুয়াল টু M1 মাইনাস M2 বাই M1 প্লাস M2 হোল ইন্টু U1, ওকে, প্লাস 2M2 বাই M1 প্লাস M2 হোল ইন্টু U2। দিস ইজ ইকুয়েশন নাম্বার 4। দিস ইজ দ্য, এটা হচ্ছে সংঘর্ষের পর অন্তিম বেগ। কেমন? সংঘর্ষের পর অন্তিম বেগ। অনুরূপে সিমিলারলি
অনুরূপে আমরা V1 এর মান V1 এর মান 1 নম্বরে বসাইয়া পাই। সিমিলারলি বলে দিলেই হবে। এখানে V2 কত পাবো? V2 পাবো জাস্ট সাফিক্সগুলো, মানে এখানে যে এই যে 1, মানে এই 1 এর জায়গায় 2 হয়ে যাবে, মানে 1 যে সাফিক্স সেটা 2 হয়ে যাবে, তাহলে আর 2 এর জায়গায় 1 হয়ে যাবে। M2 মাইনাস M1 বাই প্লাস আছে, ফলে সেম থাকবে, এটা U2 হয়ে যাবে, প্লাস 2M1 হয়ে যাবে, M1 প্লাস M2 হোল ইন্টু U1। কেমন? ইকুয়েশন নাম্বার 5। এটাই ছিল আমাদের সংঘর্ষের পর অন্তিম বেগ। দেখো, সংঘর্ষের পর অন্তিম বেগ হচ্ছে এটা V1 আর V2। কেমন? এখন আমরা দেখাবো যে যেহেতু এটা সমান ভর বলেছে, যে কন্ডিশন আছে কি সমান ভর, আমি এটা বুঝিয়ে দিচ্ছি। সমান ভর, তাহলে যেহেতু সমান ভর মানে M1 সমান M2 ইকুয়াল টু M হয় সমান ভরে বস্তুর ক্ষেত্রে, তাহলে আমরা V1 পেয়ে যাচ্ছি। দেখো, V1 পেয়ে যাচ্ছি যে সমান ভর হলে এই টার্মটা 0 হয়ে যাবে। ওকে, এই টার্ম কত হবে? 2M বাই 2M ক্যান্সেল হয়ে যাবে, তাহলে V1 সমান U2 এবং V2 সমান পেয়ে যাব U1। কেমন? এই টার্ম 0 হয়ে যাবে, তাহলে এই টার্ম 0, আর দিস ইজ 2M বাই 2M, তাহলে V2 সমান U1। তাহলে কী প্রমাণ হয়ে গেল? না, প্রমাণ হয়ে গেল যে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পর সমান ভরে বস্তু পরস্পর বেগ বিনিময় করে। অর্থাৎ দেখো, এটা হচ্ছে প্রথম বস্তুর বেগ আফটার কলিশন, সেটা পেয়েছে কি না দ্বিতীয় বস্তুর বেগ বিফোর কলিশন। এটা সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ, এটা সংঘর্ষের আগে প্রথম বস্তুর বেগ। তাহলে কি হচ্ছে না পূর্ণস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সমান ভরে বস্তু পরস্পর বেগ বিনিময় করে, আমি দেখালাম। তো এখন আমরা এর পরেটা দেখাবো যে সাপোজ দুটি বস্তুর ভর সমান নয়, M1 নট ইকুয়াল টু M2। এরপরে যেটা দেখাবো, এখন দেখাবো যেটা যে M1 নট ইকুয়াল টু M2 এবং ধরো আগের বস্তুটা স্থির, ধরো ক্যারাম খেলায় স্ট্রাইকার আর গুটি, ধরো গুটি স্থির আছে, এবার স্ট্রাইকার দিয়ে গুটিকে আঘাত করা আছে, গুটির স্থির আছে, গুটির বেগ 0, U2 0, আর গুটি আর স্ট্রাইকারের ভর সেপারেট হয়। ওকে, তাহলে আবার দেখাচ্ছি এখানে যে যদি দেখো M1 নট ইকুয়াল টু M2 হয় আর যদি U2 0 হয়, U2 0 হলে এই টার্মটা 0 হবে, তাহলে V1 ইকুয়াল টু এই টার্ম হবে, আর এই টার্মটা 0 হবে, V2 ইকুয়াল টু এই টার্ম হবে। ওকে, তাহলে আবার কি বললাম, যদি আমরা নেক্সট দেখাবো যে যদি M1 নট ইকুয়াল টু M2 হয় তাহলে কি হবে, আর U2 0 হয়, U2 0 হলে V1টা হবে এই টার্মটা। ওকে, আর V2 হবে এই টার্মটা। ঠিক আছে, তো আমি জাস্ট দেখাচ্ছি তোমাদের যে এটা হচ্ছে কি না সংঘাতে গতিশক্তির স্থানান্তর, গতিশক্তির হস্তান্তর বা স্থানান্তর। ওকে, এটা দেখাবো তোমাদের, সেটা হচ্ছে ট্রান্সফার অফ কাইনেটিক এনার্জি ইন কলিশন। ট্রান্সফার অফ কাইনেটিক এনার্জি ইন কলিশন। ওকে, এটাই আমি তোমাদের দেখাচ্ছি। এর কি বলছি, ধরা যাক M1 ভরের বস্তু, ধরো এটা স্ট্রাইকারের ভর, U1 বেগে গিয়ে M2 ভরের স্থির বস্তুর সঙ্গে, দ্যাট মিন্স U2 0, সংঘর্ষ ঘটানো। তাহলে এখানে কি হচ্ছে না এখানে সংঘর্ষ ঘটায়। তাহলে দেয়ারফোর আমরা বলতে পারি যে সংঘর্ষের আগে সংঘর্ষকারী বস্তুর, সংঘর্ষের আগে সংঘর্ষকারী বস্তু দুটির
মোট গতিশক্তি সংঘর্ষের আগে E1 ইকুয়াল টু কত হবে, হাফ m1 u1 স্কোয়ার। যেহেতু u2 জিরো, তাহলে হাফ m2 u2 স্কোয়ার জিরো হবে। তাহলে দেখো এখানে m1 নট ইকুয়াল টু m2, কিন্তু m1 নট ইকুয়াল টু m2 ইন দিস কেস, আর u2 জিরো। ওকে, এই কেসটা আমি বলছি আমাদের। তাহলে u1 কত হয়ে গেল না, u1 হয়ে গেল হাফ m1 u1 স্কোয়ার। এটা 1 নম্বর ইকুয়েশন আমি দিয়ে দিচ্ছি তোমাদের। এটা সংঘর্ষের আগে হচ্ছে সংঘর্ষকারী বস্তুটি মোট গতিশক্তি, আর সংঘর্ষের পরে অন্তিম বেগ কত হবে। সংঘর্ষের পরে এখানে অন্তিম বেগ আমরা একটা বলেছি যে সংঘর্ষের পরে অন্তিম বেগ মানে কার না, দ্বিতীয় বস্তুর অন্তিম বেগ সংঘর্ষের পরে কার, দ্বিতীয় বস্তুর যেটা স্থির ছিল সেটা কী হবে, যেটা স্থির ছিল তার বেগ কী হবে, তার বেগটা হয়ে যাবে u2 জিরো। তাহলে u2 জিরো হলো, তাহলে আমরা u2 জিরো মিন্স v1 পেয়ে যাব, v1 পেয়ে যাব u2 জিরো, u2 জিরো। তাহলে সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ দ্যাট মিন্স v2। তাহলে v2 ইকুয়াল টু হবে 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1 ফ্রম ইকুয়েশন নাম্বার 5। দেখো u2 জিরো হলো, এটা জিরো, সংঘর্ষের পর দ্বিতীয় বস্তুর বেগ দ্যাট মিন্স v2। তাহলে v2 হয়ে যাচ্ছে 2m1 বাই m1 প্লাস m2 ইন্টু u1 ইকুয়েশন নাম্বার 2। তাহলে দেয়ারফোর সংঘর্ষের ফলে, তাহলে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে শক্তিটা কী হচ্ছে, সংঘর্ষের ফলে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে স্থানান্তরিত শক্তি দ্যাট মিন্স কাইনেটিক এনার্জি, সেটা হচ্ছে ধরো সাপোজ ডেল্টা ই, মানে কাইনেটিক এনার্জি এখানে লস হচ্ছে, তাহলে তাই এখানে হচ্ছে ডেল্টা ই, সেটা কত হচ্ছে হাফ m2 v2 স্কোয়ার। কেমন, এখন আমরা এই v2 মানটা বসাবো, ঠিক আছে। তা v2 মান বসালে কী হবে, আমরা এখানে লিখছি v2 মানটা বসাবো। এখন আমরা এটা মুছে দিচ্ছি, দেখো আগেরটা। দেখো আমরা পেয়ে যাচ্ছি ডেল্টা ই, কত পেয়ে যাচ্ছি, দেয়ারপর ডেল্টা ই ইকুয়াল টু হাফ m2 v2 মানস কত হোল স্কয়ার আছে, তাহলে 2m1 u1 বাই m1 প্লাস m2 হোল স্কয়ার। কেমন, এইটা আমরা লিখতে পারি যে দেয়ারফোর ডেল্টা ই ইকুয়াল টু হাফ m1 u1 স্কয়ার ইন্টু, এটা হাফ নিলে কত হবে 4 m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কয়ার। দিস ইজ E1। দেখো এই ভ্যালুটা হচ্ছে E1, তাহলে U1 ইন্টু 4 m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কয়ার। কেমন, এটাই হচ্ছে আমাদের ডেল্টা ইর ভ্যালুটা। তাহলে কত ফ্র্যাকশন যাচ্ছে, দেয়ারফোর ফ্র্যাকশন অফ কাইনেটিক এনার্জি ট্রান্সফার ডিউরিং কলিশন। তাহলে বলতে পারি যে দেয়ারফোর প্রথম বস্তুর গতিশক্তির যত ভগ্নাংশ ফ্র্যাকশন দ্বিতীয় বস্তুতে স্থানান্তরিত হয়, কত, তা হলো ফ্র্যাকশনটা f ইকুয়াল টু ডেল্টা ই বাই E1। সেটা হচ্ছে কত না 4 m1 m2 বাই m1 প্লাস m2 হোল স্কয়ার। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট উই হোপ। তাহলে এটাই হচ্ছে আমাদের
3 নম্বর ইকুয়েশন সাপোজ এই ফ্র্যাকশন ডেল্টা ই বাই ই1 ফ্র্যাকশন হচ্ছে কত 4m1m2 বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার। ওকে, তাহলে সংঘর্ষের পর যেটা আমরা বলছিলাম যে গতিশক্তির স্থানান্তর ট্রান্সফার অফ কাইনেটিক এনার্জি ইন কলিশন, সেটা হচ্ছে এইটা F সমান 4m1m2 বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার। এখানে একটা আমরা স্পেশাল কেস বলবো যে এই যে সংঘাতে গতিশক্তির স্থানান্তর এটা ম্যাক্সিমাম কখন হবে, সর্বোচ্চ শক্তির স্থানান্তর কখন হবে, যখন দুটি বস্তু ভর সমান হবে। সেটা মানে সর্বোচ্চ শক্তির স্থানান্তর মানে কি ফ্র্যাকশনটা হচ্ছে 100% মানে 1। ওকে, তাই এটা আমরা বলতে পারি যে স্পেশাল কেসে যে সাপোজ আমার যে হেডিং ছিল যে সংঘাতে গতিশক্তির স্থানান্তর, সেটা হচ্ছে এইটাই যে প্রথম বস্তুর গতিশক্তির যত ভগ্নাংশ দ্বিতীয় বস্তুতে স্থানান্তর হয় সেটা হচ্ছে এইটা যে 4m1m2 বাই m1 প্লাস m2 হোল স্কোয়ার। এবার আমরা স্পেশাল কেসেস বলছি যে হোয়েন F ইকুয়াল টু 1 মানে ম্যাক্সিমাম সর্বোচ্চ শক্তির স্থানান্তর F ইকুয়াল টু 1 হয় তখন কি হয় না স্থানান্তরিত শক্তির পরিমাণ ম্যাক্সিমাম হয়, সর্বোচ্চ হয়, সর্বোচ্চ। তাহলে F ইকুয়াল টু 1 আমরা বসাই, দিলে কি পাবো দেখো, তাহলে দ্যাট মিন্স F ইকুয়াল টু 1 মিন্স 4m1m2 by m1 plus m2 whole square equal to 1 or 4m1m2 equal to m1 plus m2 whole square, okay, or m1 plus m2 whole square minus 4m1m2 equal to 0, that is a minus b whole square, m1 minus m2 whole square, that means m1 equal to m2, this is the required condition। অর্থাৎ দেখো যে সমান ভরের বস্তু, সমান ভরের যদি দুটি বস্তু ভর যদি সমান হয় তাহলে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে স্থানান্তরিত শক্তির পরিমাণ সর্বোচ্চ হয়। দুটি সমান ভরের বস্তু যদি হয় তাহলে প্রথম বস্তু থেকে দ্বিতীয় বস্তুতে শক্তির পরিমাণ স্থানান্তরিত শক্তির পরিমাণ ম্যাক্সিমাম হয়। আবার একটু আগে দেখেছি যে সমান ভরের যদি বস্তু হয় দুটো তাহলে পূর্ণস্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পর পরস্পর বেগ বিনিময় করে। ওকে, তাহলে এটাই ছিল আমার স্পেশাল কেসেস। এখন আমি এই চ্যাপ্টার লাস্ট শেষ জিনিস পড়াবো, সেটা হচ্ছে কি না একটি বস্তুকে সাপোজ একটা রবারের বল তাকে সার্টেন হাইট থেকে একটা নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলা হলো, মানে একটি একটা বলকে স্থির অনুভূমিক মেঝের উপর ফেলা হলে কি হয় না বলটি প্রথমে যে হাইট থেকে ফেলা হচ্ছিল সেই হাইটে উঠে না, কিছুটা কম উঠে, তারপরে আবার কিছুটা কম উঠে, এইভাবে কিছুক্ষণ পর বস্তুটা থেমে যায়। মানে এই থেমে যাওয়া পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সময় আমরা ক্যালকুলেট করব। ওকে, তাহলে সেটাই আমি তোমাদের বলছি, সেটা হচ্ছে এইটা হলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সেটা হচ্ছে কি না স্থির অনুভূমিক তলের উপর, দ্যাট মিনস ফ্লোর, ধরো স্থির অনুভূমিক তলের উপর, দ্যাট মিনস ফ্লোর, ধরো মেঝের উপর পতনশীল বস্তু সংঘাত, পতনশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং স্থির অনুভূমিক তলের উপর মানে স্থির অনুভূমিক তল মানে মেঝের উপর পতনশীল বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্ব এবং মানে না থামা পর্যন্ত আর কি, পতনশীল বস্তু স্থির অবস্থায় আসার আগে পর্যন্ত আর কি, পতনশীল বস্তু স্থির অবস্থায়
আসার পতনশীল বস্তু আমরা বলে দিই যে স্থিরাবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব এবং মোট সময়, এটা আমরা বের করব। কেমন? স্থির অনুভূমিক তলের উপর, মেঝের উপর পতনশীল বস্তু, সাপোজ একটি রবারের বল, স্থিরাবস্থায় আসার আগে পর্যন্ত মোট অতিক্রান্ত দূরত্ব সাপোজ, আর মোট সময় ধরো ক্যাপিটাল টি, আর মোট দূরত্ব ধরো ক্যাপিটাল এস। ঠিক আছে? তো এইটা আমরা ক্যালকুলেট করব। ধরা যাক ছবিটা আঁকি আমাদের। ধরা যাক এই সাইড থেকে একটা বস্তুকে ফেলা হয়েছে। সাপোজ দিস ইজ দ্য বল। এই বলটাকে ধরো এই যে বল, এটাকে রবারের বল সাপোজ, ধরো এটা অনুভূমিক মেঝে। তো এই যে উচ্চতাটা হচ্ছে ক্যাপিটাল এইচ, এইখান থেকে ফেলা হয়েছে বস্তুটাকে। তো এখানে বস্তুটা মেঝেতে আঘাত করার বেগ হচ্ছে, আমি ধরলাম ইউ, আর এখান থেকে রিবাউন্ড হওয়ার বেগ মানে প্রতিক্ষিপ্ত হওয়ার বেগ হচ্ছে ভি। প্রতিক্ষিপ্ত হয়ে বলটি কিন্তু ওই আগের মতো উচ্চতা উঠতে পারবে না, কম উঠবে। সেই হাইটটা সাপোজ ধরো, হাইটটা ধরো স্মল এইচ। কেমন? তারপরে আবার প্রতিক্ষিপ্ত হয়ে উঠবে, দিয়ে আবার ওখান থেকে পড়বে, আবার কিন্তু ওই হাইটে উঠতে পারবে না, আরও কম উঠবে। সেই হাইটটা ধরো সাপোজ এখান থেকে এইটা হাইটটা ধরো এইচ প্রাইম। ওকে, অ্যান্ড সো অন। এটা বলছি আমরা। তাহলে এখানে দেখো, এখানে প্রাথমিক বেগ 0, এখানে আঘাত করার বেগ ইউ। তাহলে আমরা জানি কি ইউ সমান √2gh। তাহলে দেখো কি বলছি, ধরা যাক ক্যাপিটাল এইচ উচ্চতা থেকে একটা বস্তুকে ফেলা হচ্ছে। তো কোনো বস্তু কি হচ্ছে না, স্থির অনুভূমিক তলের উপর পড়ল এবং প্রতিক্ষিপ্ত হয়ে রিবাউন্ড হয়ে স্মল এইচ উচ্চতা উঠল, এই উচ্চতা পর্যন্ত উঠল। তাহলে প্রথমে কি হচ্ছে না, ভূমিতে আঘাত করার বেগ ইউ হলে আমরা কি জানি না, ইউ ইকুয়াল টু √2g ক্যাপিটাল এইচ। কেমন? দেখো আমরা জানি ফর্মুলাটা কি না, এখানে ফর্মুলাটা কি না, v² ইকুয়াল টু u² প্লাস 2gh। তো এখানে v² ইকুয়াল টু u² প্লাস 2gh, তাহলে u ইকুয়াল টু দেখো √2gh। ইকুয়েশন নাম্বার 1 এটা কোথেকে এসছে না, আমরা জানি যে ইকুয়েশন এখানে কি, সাপোজ এখানে প্রাথমিক বেগ 0, তাহলে আমরা জানি যে সাপোজ u² ইকুয়াল টু 0 প্লাস 2g ক্যাপিটাল এইচ। কেমন? তাহলে ইউ হবে √2gh। এবার প্রতিক্ষিপ্ত বেগ ভি হলে, মানে প্রতিক্ষিপ্ত হওয়ার মুহূর্তে বেগ যদি ভি হয়, দেখো ভূমিতে আঘাত করা বেগ ভি হলে, তা আমরা কি জানি না, ভি ইকুয়াল টু √2gh। ইকুয়েশন নাম্বার 2, কারণ এক্ষেত্রে কি 0 ইকুয়াল টু v² মাইনাস 2gh, এই সমীকরণ। ওকে, তাহলে এটাই ছিল আমাদের প্রতিক্ষিপ্ত বেগ, একটা ভূমিতে আঘাত করার বেগ। ওকে, তাহলে আমরা বলতে পারি যে সংঘর্ষ গুণাঙ্ক ই ইকুয়াল টু কী হয়, ই ইকুয়াল টু হয় সংঘর্ষের
পরে অপসরণ বেগ আর সংঘর্ষের আগে আগমন বেগ। তো এখানে সংঘর্ষের পরে বেগ হচ্ছে আমাদের ভি, তাহলে ভি মাইনাস 0 বাই 0 মাইনাস ইউ, ইউ আর মাইনাস ইউ টু, তাহলে আলটিমেট হচ্ছে ভি বাই ইউ মাইনাস ভি বাই ইউ, और ভি ইকুয়াল টু মাইনাস ই ইউ। ওকে, আমরা এটাকে বলতে পারি যে और ভি মিনস রুট ওভার 2gh equal to minus e root over 2g capital H, then 2g small h equal to e square 2g capital H, then h equal to e square capital H। তাহলে দেখো এটা ইকুয়েশন নাম্বার সাপোজ 3। তা e equal to 1 হয় মানে পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে e equal to 1, e equal to 1 হলে h equal to capital H, অর্থাৎ বলটা যেখান থেকে পড়েছিল সেই হাইট উঠবে, কিন্তু বাস্তবে সেই সংঘর্ষ মানে এই সংঘর্ষ কিন্তু পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ নয়। অনুভূমিক মেঝের উপর একটা বল, সেটা হচ্ছে আংশিক স্থিতিস্থাপক সংঘর্ষ। তাহলে ই ইকুয়াল টু 1 হলে এইচ ইকুয়াল টু এইচ, সেটা হচ্ছে না কিন্তু। তাহলে এইচ ইকুয়াল টু স্কোয়ার ক্যাপিটাল এইচ। ওকে, তো আমরা এখানে কিন্তু ফর্মুলা আমরা জানি যে বলি যে ধরো ই ইকুয়াল টু আলটিমেট হয়ে গেল ভি বাই ইউ। ওকে, তাহলে দেখো প্রথম সংঘর্ষের পর বলটা উঠছে এই হাইট, তাহলে সিমিলারলি বলতে পারি অনুরূপে দ্বিতীয় ক্ষেত্রে বা দ্বিতীয় সংঘর্ষে প্রথম সংঘর্ষের পর এখানে উঠছে, অনুরূপে দ্বিতীয় সংঘর্ষের পর বলটি এইচ ড্যাশড উচ্চতায় উঠলে কি হয় না দেখানো যায়, উঠলে যে অনুরূপে তখন কী হবে না এইচ ড্যাশড হবে ই স্কোয়ার স্মল এইচ। ওকে, তাহলে ই স্কোয়ার স্মল এইচ মিনস তাহলে E4 ক্যাপিটাল এইচ। ইকুয়েশন নাম্বার 4 অ্যান্ড সো অন, এরকম চলবে যতক্ষণ না পর্যন্ত বস্তুটা থামবে। ওকে, দেয়ারফর আমরা বলতে পারি যে অতিক্রান্ত দূরত্ব, বলটি স্থিরাবস্থায় আসার আগে পর্যন্ত অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এস। কত হবে? এইচ হাইট থেকে পড়েছিল প্রথমে, তারপর উঠছে কত এইচ, আবার এইচ থেকে পড়বে, তাহলে 2h প্লাস 2h প্রাইম প্লাস ডট ডট ইনফিনিটি, দেন এইচ প্লাস 2h মিনস ই স্কোয়ার এইচ, 2h প্রাইম মিনস E4h প্লাস ডট ডট ইনফিনিটি, এইচ প্লাস 2e স্কোয়ার এইচ কমন চলে যাবে, 1 প্লাস ই স্কোয়ার প্লাস E4 প্লাস ডট ডট ইনফিনিটি। দেখো এইটা হচ্ছে ইনফাইনাইট জিপি সিরিজ, ইনফাইনাইট জিপি সিরিজ উইথ কমন রেশিও ই স্কোয়ার। ওকে, গুণোত্তর প্রগতি, সাধারণ অনুপাত হচ্ছে ই স্কোয়ার। তাহলে ফর্মুলা কি? এইচ প্লাস 2e স্কোয়ার ক্যাপিটাল এইচ, এটা হয় 1/1 মাইনাস ই স্কোয়ার। কেমন? 1/1 মাইনাস ই স্কোয়ার, এটা হচ্ছে 1/1 মাইনাস ই স্কোয়ার। তাহলে আমাদের কী হয়ে গেল দেখো, যে এস হয়ে গেল, তাহলে মোট দূরত্ব হচ্ছে এস। তাহলে এস কত হয়ে গেল না, এখানে আমরা যদি কমন নিই, এখানে এইচ কমন নিই, তাহলে এইচ কমন নিলে কী হবে? 1 প্লাস 2e স্কোয়ার বাই 1 মাইনাস ই স্কোয়ার। ওকে, তাহলে এস ইকুয়াল টু হয়ে গেল এইচ ইন্টু 1 প্লাস ই স্কোয়ার by 1 minus e square. This is the required result we hope. ওকে, এটাই ছিল মোট অতিক্রান্ত দূরত্ব। কেমন? মোট অতিক্রান্ত দূরত্ব। ওকে, মানে বলটি স্থিরাবস্থায় আসার আগে পর্যন্ত এই দূরত্ব অতিক্রম করবে। এখন আমরা বের করব যে মোট অতিবাহিত সময়, মানে থামার আগে পর্যন্ত। ওকে, তাহলে আমরা এটাকে মুছে দিচ্ছি। তো এখন লিখছি, ধরো প্রথম উচ্চতা থেকে, ধরো প্রথম উচ্চতা থেকে পতনকাল, টাইম অফ ফলিং, সাপোজ T1 কত হয়? √2h/g। আমরা আগে বলেছিলাম সিন্স
ক্যাপিটাল এইচ ইকুয়াল টু ইউ প্লাস হাফ জি টি স্কোয়ার। তাহলে দেখো এইচ ইকুয়াল টু এইটা টি স্কোয়ার টু এইচ বাই জি, টি সমান রুট ওভার টু ক্যাপিটাল এইচ বাই জি। ওকে, এটা প্রথম উচ্চতা থেকে পতন কাল। এবার প্রথমবার আঘাত করার পর এখানে উঠছে, তাহলে এটা বলতে পারি দ্বিতীয় উচ্চতা থেকে পতন কাল টি টু কত হবে রুট ওভার টু স্মল এইচ বাই জি। আর স্মল এইচ কত হয় রুট ওভার টু বাই জি ই স্কোয়ার ক্যাপিটাল এইচ। দ্যাট মিন্স টি টু ইকুয়াল টু ই রুট ওভার টু এইচ বাই জি। দেখো একটা ই টার্ম চলে আসছে একটা। সিমিলারলি অনুরূপে তৃতীয় উচ্চতা থেকে পতন কাল টি থ্রি ই স্কোয়ার রুট ওভার টু এইচ বাই জি। কেমন? তাহলে দেখো একটা ই টার্ম চলে আসবে অনুরূপে সিমিলারলি। টি থ্রি যদি আমরা বের করি, টি থ্রি কত হবে রুট ওভার টু এইচ প্রাইম বাই জি। এইচ প্রাইম মিন্স ই ফোর এইচ, ই ফোর এইচ মিন্স ই স্কোয়ার রুটের বাইরে। তাহলে দেয়ার ফোর মোট সময় ক্যাপিটাল টি ইকুয়াল টু কত হবে, প্রথমে টি ওয়ান থেকে পড়ছে, সরি এইচ থেকে পড়ছে, টাইম লাগছে টি ওয়ান, তারপর দেখো টি টু সময় ধরে পড়ছে, তাহলে উঠতে লাগে টি টু, নামতে লাগে টি টু, তাহলে টু টি টু প্লাস টু টি থ্রি প্লাস ডট ডট ইনফিনিটি ইকুয়াল টু রুট ওভার টু এইচ বাই জি। ইট ইজ অলসো টু ই রুট ওভার টু এইচ বাই জি। দিস ইজ টু ই স্কোয়ার রুট ওভার টু এইচ বাই জি প্লাস ডট ডট ইনফিনিটি। কেমন? তাহলে দেখো এটা হচ্ছে রুট ওভার টু এইচ বাই জি। এটা যদি আমরা কমন নিই টু ই রুট ওভার টু এইচ বাই জি কমন নিই, তাহলে কত হবে ওয়ান প্লাস ই প্লাস ই স্কোয়ার প্লাস ডট ডট ইনফিনিটি। দিস ইজ অলসো ইনফাইনাইট জিপি সিরিজ উইথ কমন রেশিও ই। এটা হচ্ছে গুণোত্তর প্রগতি, কমন রেশিও হচ্ছে সাধারণ অনুপাত ই। তাহলে কত হয় রুট ওভার টু এইচ বাই জি প্লাস টু ই রুট ওভার টু এইচ বাই জি। দিস ইজ ওয়ান বাই ওয়ান মাইনাস ই। কেমন? তাই রুট ওভার টু এইচ বাই জি দিয়ে আমরা কমন নিয়ে নিই, তাহলে কত হবে ওয়ান প্লাস টু ই বাই ওয়ান মাইনাস ই। তাহলে আমরা টি পেয়ে যাব। তাহলে টি কত হবে না, টি ইকুয়াল টু হয়ে গেল রুট ওভার টু এইচ বাই জি মিনস টু এইচ বাই জি, সরি ঠিক আছে, রুট ওভার টু এইচ বাই জি ওয়ান প্লাস ই বাই ওয়ান মাইনাস ই। দিস ইজ দ্য রিকোয়ার্ড রেজাল্ট, ইকুয়েশন নাম্বার 6। এটাই ছিল মোট অতিক্রান্ত সময় আর মোট অতিক্রান্ত দূরত্ব। আমার মোট দূরত্ব কত ছিল ক্যাপিটাল এইচ ইন্টু ওয়ান প্লাস ই স্কোয়ার বাই কত ছিল ওয়ান মাইনাস ই স্কোয়ার। এটা ছিল ইকুয়েশন নাম্বার 5। তাহলে দেখো মোট অতিক্রান্ত দূরত্ব আর মোট সময়ের এক্সপ্রেশন এইটা। যদি আমরা ক্যাপিটাল এইচ জানি কত হাইট থেকে বলটা পড়ছে আর সংঘর্ষ গুণাঙ্ক জানি ইর ভ্যালু, তাহলে আমরা বলটি কত সময় পরে থামবে এবং এক্ষেত্রে মোট দূরত্ব কত হবে আমরা পেয়ে যাব। ওকে, তাহলে কার্য শক্তি ক্ষমতা এই অধ্যায় আমি এই ক্লাসটা এই অধ্যায়ের এই ইউনিটটা আজকে শেষ করলাম। নেক্সট ক্লাসে আমি তোমাদের এই অধ্যায়ের নিউমেরিক্যাল প্রবলেমস করব। থ্যাংক ইউ।